এখানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এসআইআর এর বিপদ নিয়ে এখন গোটা রাজ্য জুড়ে প্রতিদিনই কোথাও না কোথাও আলোচনা সভা হচ্ছে। আমরা এসআইআর সম্পর্কে এখন মোটামুটি সবাই প্রায় সবটুকুই জানতে পেরেছি, কি হচ্ছে, কেন হচ্ছে। আমি সেই বিস্তারে যাব না, তার কারণ আমার সময় খুব কম। তবে শুধু যেটুকু আমার বক্তব্যের সঙ্গে আলোচনার জন্য প্রয়োজন সেইটুকু ঘটনা সবাই জানা থাকলে আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমরা সবাই জানি যে ভারতের সংবিধানে 1950 সালে সংবিধান যখন গৃহীত হয়, তখন সেই সংবিধানে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল ভারতের সব মানুষকে। বলা হয়েছিল ভারতের যারা বসবাসকারী তারা সবাই ভারতের নাগরিক, ভারতের মাটিতে যারা জন্মেছে তারা সবাই ভারতের নাগরিক, ভবিষ্যতে যারা জন্মাবে ভারতের মাটিতে তারা সবাই হচ্ছে ভারতের নাগরিক। খুব স্পষ্টতই এই কথাটা সংবিধানে যখন রচনা করা হয় সেই সময় বলা হয়েছিল, কিন্তু যেটা করা হয়নি সেই সময় তারা ভারতীয় নাগরিক হলো তার কোনো রেজিস্টার করা হয়নি, আইডেন্টিফাই করা হয়নি কোন কোন লোক তারা ভারতের সেই সময় নাগরিক হলো। তার কোনো প্রয়োজনও ছিল না, কারণ দেশে সেই সময় নাগরিকত্ব অবাধভাবে দেওয়া হয়েছে। লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি, অত্যন্ত লিবারাল ভাবে সেটা দেওয়া হয়েছে। তার সঙ্গে আর একটা ব্যাপার বলা হয়েছিল, সেটা হচ্ছে যে এই যে ভারতের নাগরিক তাদের প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা লোকের ভোটাধিকার থাকবে এবং ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। এই যে অর্থাৎ আমাদের সাংবিধানিক যে স্বীকৃতি নাগরিকত্বের, সেই অনুযায়ী আমাদের দেশে 1951-52 সালে প্রথম নির্বাচন হয়, কোনো অসুবিধাই হয়নি। তারপর থেকে সেটাই চলে আসছে। কিন্তু ঠিক সেই সময় ভারতে একটা বিশেষ মতবাদে বিশ্বাসী মানুষ ছিল, যারা ভারতের এই গণতন্ত্র, মানুষের এই অধিকার, এই সব কিছুর বিরুদ্ধে ছিল। তারা এটা স্বীকার করে নেয়নি, তারা প্রকাশ্যেই বলেছে। সেই সময় আরএসএস এর যিনি সভাপতি গোলওয়ালকার, তিনি এর বিরুদ্ধতা করেছেন, প্রকাশ্যেই বলেছেন যে অর্থাৎ এই সংবিধান তারা তাদের স্বীকার করছেন না। তারা ভারতের যে জাতীয় পতাকা সেটাকেও তারা স্বীকার করেন বিশেষ সময়। তার কারণ হচ্ছে তারা যে তত্ত্বে বিশ্বাস করতে, সাভারকারের তত্ত্ব, তাতে বলা হয়েছে, কল্পনা করা হয়েছে যে ভারতের পৌরাণিক যুগে রামচন্দ্র এক হিন্দু জাতি প্রতিষ্ঠা করেছিলেন, সেই জাতির মানুষরাই হচ্ছে ভারতের, অর্থাৎ ভারতের মালিকানা তাদের বাইরে কেউই ভারতে আর কিছু করতে পারবে না। এবং সেই মানুষদের মধ্যে যারা ধর্মান্তরিত হয়ে যে মুসলিম, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি ধর্মে চলে গেছেন, তাদেরও বাদ দিতে হবে। বা অবশিষ্ট যে মানুষ, সেই মানুষদেরই মালিকানা হচ্ছে এই ভারতের উপরে। অতএব নাগরিকত্ব দেখতে গেলে তাদের মতে সেই মানুষগুলোর উত্তরসূরি কারা বেঁচে আছে সেইগুলোকে খুঁজে বার করতে হবে এবং তাদের সঙ্গে তাদের যুক্ত করতে হবে, তবে হতে পারে। তো এই নিয়ে কোনো প্রশ্ন তখনও ওঠেনি, তারপরেও ওঠেনি। প্রশ্নটা উঠতে আরম্ভ করলো 90-এর দশকে। 1998 সালে তখনকার বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা ক্ষমতায় আসে এবং অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী হন। তারই শাসনকালের একদম শেষ ভাগে 2003 সালে তারা নাগরিকত্ব আইনে পরিবর্তন ঘটান, ব্যাপক পরিবর্তন ঘটান। তার মধ্যে দুটোর কথা আমি বলবো। একটা হচ্ছে যে তারা আবার সেই উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ ভারতে সেই পৌরাণিক যুগে যারা ছিল তারই আদলে তারা ভারতের নাগরিকত্ব আইনকে পরিবর্তন করতে চাইলেন। সেই আইন যা হলো তাতে বলা হলো, অর্থাৎ ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেও তার পিতা এবং মাতা দুজনের মধ্যে অন্তত পক্ষে একজনের যেন লিনিয়েজ থাকে এই ভারতের সঙ্গে।
আর একজন যেন ইলিগাল মাইগ্রেন্ট না হয়। এটা যদি দেখতে হয়, খুঁজে বার করতে হয়, তাহলে ভারতের খুব কম মানুষই আছে যাদের নাগরিকত্ব বিচার করে বলা যাবে যে এরা হচ্ছে নাগরিক। অন্যদিকে দেখতে গেলে নাগরিকের একটা তার কার্ড থাকার কথা, ভারত কাউকে দেওয়া হয়নি, একমাত্র বিদেশ থেকে যারা আসে তাদের নাগরিকত্ব কার্ড দেওয়া হয়। অতএব এই নাগরিকত্ব বিচারটা সম্ভবই আমাদের দেশে নয়। নাগরিকত্ব বিচারের প্রশ্নও ওঠে না, তার কারণ আমরা আলোচনা করছি যে ইলেকটোরাল রোলের কথা। ইলেকটোরাল রোলের তৈরি করার সমস্ত দায়িত্বটাই কনস্টিটিউশন অর্পণ করেছিলেন নির্বাচন কমিশনের উপরে। আর নির্বাচন কমিশনের এই নাগরিকত্ব যাচাইয়ের কোনো অধিকারই নেই। নির্বাচন কমিশনের যদি যাচাইয়ের অধিকার না থাকে, তাহলে তারা কি করে তারা দেখবে যে কোন লোকটি ভোটার হবে কি হবে না? এতদিন যেভাবে চলে এসছে সেটাই তাদের দেখার কথা। 2025 সালে যে ভোটার লিস্ট বেরিয়েছে, সেই ভোটার লিস্টের মধ্যে যারা মারা গেছেন অবশ্যই তারা বাদ করবে, যারা কোথাও চলে গেছেন অথবা অন্য কোনো কেন্দ্রে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে অথবা যার নাম অনেক জায়গাতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের অবশ্যই বাদ করবে। তাছাড়া যাদের ভোট কর্মীরা যে যাদের বাড়িতে বাড়িতে এই লিস্ট থেকে পাবেন, তার তো বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই, আইন তা বলে না। কিন্তু আইন না বললেও যেহেতু নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনার তিনি তার ইচ্ছা মতো একটা আইন তৈরি করেছেন, নিয়ম তৈরি করেছেন এসআইআর বলে, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষদের বাদ দেওয়া। যে বৈদিক নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছিল, সেই বৈদিক নাগরিকত্ব আইনকে কার্যকর করার জন্য তিনি এই এসআইআর তৈরি করেছেন। আসামে যে এনআরসি হয়েছিল তার একদম ঠিক তার আদলে এই এসআইআর। উনি আসামে ধরা হয়েছিল 1971 সালের পরে যারা এসছে সালের থেকে সেটাকে বেঞ্চমার্ক ধরা হয়েছিল। উনি এখানে 2002 সাল ধরেছেন যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল অথবা যাদের পূর্বপুরুষ কারোর নাম ছিল একমাত্র তারা এই দেশের ভোটার। এরকম ভারতের আইনে কোথাও নেই। এই যে মাপকাঠি করে তিনি যখন এগোলেন, এটাকে তিনি বলেছেন ম্যাপিং। যারা এর মধ্যে দিয়ে উঠতে গেছে সেই মানুষদের ক্ষেত্রে আবার তিনি বললেন তিনি আর একটা মাপকাঠি তৈরি করেছেন এবং সেই মাপকাঠিতে বিচার করতে গিয়ে 61 লক্ষ লোক নাকি আটকা পড়ে যাচ্ছে। আমরা খুব দুশ্চিন্তায় আছি। আমাদের মধ্যে ভাই, কারুর পুত্র, কারুর বাবা, কারুর মা এই মাপকাঠিতে আসতে গেছে। মানুষ যখন ব্যক্তি মানুষের বিরুদ্ধে রাষ্ট্র যদি আক্রমণ করে, তাহলে ব্যক্তি মানুষের ক্ষমতা থাকে না কোনো সময় তার প্রতিহত করা। ব্যক্তি মানুষ যদি সমষ্টি হয়ে দাঁড়ায়, সবাই মিলে যদি সেটা প্রতিরোধ করতে যায়, তবে সেটা রাষ্ট্রের এই অত্যাচার, এই সন্ত্রাস, এটা মানুষের সেটা প্রতিরোধ করা যায়। আমরা প্রতিরোধ করেছি যখন এনআরসি আন্দোলন হয়েছিল সেই সময়, আমরা প্রতিরোধ করেছি যখন কৃষি বিল এসেছিল সেই সময়। এই যে রাষ্ট্র আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তারা 20% লোককে বা 30% লোককে বাদ দিতে চাইছে। সমাজের নিচের তলার মানুষ যারা শিক্ষায় মাধ্যমিক হয়তো পাস করেনি, যাদের সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি, তার ফলে তাদের কাছে সরকারি কোনো কাগজ নেই, তারা এক কথায় বাদ দিয়ে দিতে চাইছে। আর বাদ দিয়ে দিতে চাইছে যে মুসলমানদের, কারণ সাবান খান বলে গিয়েছিলেন যে মুসলমানরা এই দেশের নাগরিক নয়, কারণ তারা বিশ্বাসযোগ্য নয়। স্পষ্টভাবে তিনি বলেছিলেন যে এদের উপরে বিশ্বাস করা যাবে না। এই যে পরিস্থিতি, আমরা সত্যি এখন বিপন্ন বোধ করছি। তার কারণ এটা যখন আমার আগের বর্তা সাহেব বলে গেলেন যে আমরা তখন বুঝতে পারিনি, সাহেব না, আরেকজন তো বলছেন যে আমরা বুঝতে পারিনি আগে। আমি বুঝতে পারিনি, প্রথমেই যদি এটা আমরা আটকাতে পারতাম তাহলে হয়তো এটা আটকানো যেত। এখনো আমরা যদি সবাই সংগঠিত হতে পারি তাহলে এটাকে আমরা আটকাতে পারবো কি? ইলেকশন, এই ইলেকটোরাল রোলে নাম ওঠানোটাই সব থেকে বড় ব্যাপার নয়। আমি মনে করছি না এটা খুব বড় ব্যাপার। বড় ব্যাপার হচ্ছে যে সিস্টেমটা ইন্ট্রোডিউসড হয়েছে,
যে স্বেচ্ছাচারী একটা আমাদের দেশে ডেমোক্রেটিক যে সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে নিয়ে একটা স্বেচ্ছাচারী সিস্টেম তৈরি হয়েছে। এই সিস্টেমটাকে আটকানো হচ্ছে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এই সিস্টেমটাকে আটকাতে যদি না পারি, আমার নাম যদি থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না। ধরা যাক আমার নাম সৌভাগ্যক্রমে ভোটার লিস্টে উঠেছে, আমি ধরে নিলাম, কালকেই আমি একটা চিঠি পেতে পারি। স্বেচ্ছাচারী সরকার হলে কালকেই একটা চিঠি দিয়ে বলতে পারে না তুমি ভোট দিতে পারবে না। আমার নামটা থাকলেও আমি যখন ভোট কেন্দ্রে যাব তখন সেখানে গিয়ে আমাকে আমার নাম ভোট দেওয়া বন্ধ করে দিতে পারে। আমি হয়তো কোনো কোথাও একটা বক্তৃতা দিয়েছি সরকারের বিরুদ্ধে, আমাকে ভোট দিতে দেবে না। স্বেচ্ছাচারী সরকার, সরকার যদি স্বেচ্ছাচারের মাধ্যমে চলে, স্বৈরাচারী যদি সরকার হয়, তাহলে সেই সরকার যা ইচ্ছা তাই করতে পারবে। আজকে ভোটার লিস্টের নামটা আমার ঢুকলেও পরের দিন সেটা চলে যেতে পারবে। আমাদের যদি আন্দোলন করতেই হয় এবং করাটা অত্যাবশ্যক, তাহলে আমাদের সেই দৃষ্টিভঙ্গি রাখতে হবে যে আমরা এই স্বৈরাচারকে বন্ধ করব। সেটা করা যায়, কিন্তু খুব আমি বললাম যে আমরা শাহিনবাগের আন্দোলনে দেখেছি সরকারকে শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছিল। আমরা দেখেছি যখন কৃষি আন্দোলন হয়েছিল তাতে সরকারকে পিছু হটতে হয়েছিল। পিছু হটতে হবে, কিন্তু তার জন্য বহুদিন ধরে, হয়তো কয়েক বছর ধরে মানুষকে আন্দোলন করতে হতে পারে। তার জন্য হয়তো তাকে রাস্তায় পড়ে থাকতে হতে পারে, তাকে হয়তো জেলে পড়ে থাকতে পারে। আমরা যদি এই মনোভাব আজকে তৈরি করতে পারি যে আমরা সেটা করব, আমরা এই স্বৈরাচারকে আটকাবো, তাহলে ভারতে আমরা আমাদের যে অধিকার দেওয়া হয়েছে, মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেই মৌলিক অধিকার নিয়ে আমরা বাঁচতে পারবো, নাগরিক হিসাবে আমরা ভোট দিতে পারবো। তা যদি আমরা না করি, সেই মানসিকতা তৈরি করে যদি আমরা আন্দোলনে না যাই, তাহলে আমরা সেটা পারবো না। আর দুটো কথা আমি শুধু বলবো। একটা কথা হচ্ছে, এখানে অনেক রকম কি কি করা হবে সেটা ঠিক হয়েছে, আমি সেসব বিস্তারিত যাচ্ছি না। আমি সব কটাকে খুব সাপোর্ট করি। আমি শুধু বলবো যে আমরা যেসব অর্থাৎ দাবি যেগুলো রাখছি, তার মধ্যে এই দাবি কেন রাখছি না যে গোটা বাংলাতে এই যে 150 বেশি মানুষকে হত্যা করা হয়েছে, খুব প্ল্যান করে হত্যা করা হয়েছে, ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এই ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করার জন্য একটা ইনকোয়ারি কমিশন বসুক। করবে কি করবে না আমরা সেটা জানি না। আমরা তো এই কথা অবশ্যই বলতে পারি, এই ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করার জন্য ইনকোয়ারি কমিশন গঠিত হোক এবং তারা এই যে অপরাধী তার শাস্তির কথা বলুক। আমরা তো, আর যদি সরকার করুক বা নাই করুক, আমরা, আমার আগে সাবির সাহেব বললেন যে আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে পাবলিক হিয়ারিং করাতে পারি। তো সেটাও আমাদের তো সব থেকে বড় কাজ হতে পারে যে আমরা পাবলিক হিয়ারিং করাতে। পাবলিক হিয়ারিং এ একটা অনেকগুলো কাজ একসাথে হয়। একটা হচ্ছে অনেকগুলো মানুষ আসে যারা সত্যি সত্যি ভিক্টিমাইজড হয়েছে, তাদের ঘটনাগুলো রেকর্ড করা হয়। আর একটা ব্যাপার হয় যে এই যে মানুষগুলো আসে, আমাদের যেটা সব থেকে বড় সমস্যা যে আমরা মানুষকে এক জায়গাতে করতে পারছি না, তাতে কিন্তু এই অর্গানাইজেশনটাও তৈরি হবে লোকালি সব জায়গাতে ছোট ছোট। আমরা যদি পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করতে পারি, তার যে রিপোর্ট হবে সেই রিপোর্ট গুলো কিন্তু দলিল হিসেবে গ্রাহ্য, এবং ইউনাইটেড নেশনসে এই পাবলিক হিয়ারিং এর রিপোর্ট গুলোকে সবসময় অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয়। তো আমাদের মনে হয় আমরা যদি কার্যসূচি তৈরি করি, আমরা সেই পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করব, আমরা দাবির মধ্যে এইগুলো রাখবো এবং আন্দোলনকে ভিজিবল করতে হবে। আর আন্দোলনকে ভিজিবল করতে গেলে যেমন বলা হয়েছে যে আমরা ধর্ণা দেব, তার সঙ্গে সঙ্গে সব জায়গাতে পোস্টার তৈরি করে দেওয়াটা হচ্ছে ভিজিবল করার একটা খুব বড় উপায়। নো ভোট টু বিজেপি আন্দোলনটা খুব তাড়াতাড়ি সারা বাংলাতে ছড়িয়ে পড়তে পেরেছিল একটাই কারণে, তাদের যে পদ্ধতি নিয়েছিল, তারা একদম প্রথমেই ঠিক করেছিল যে আমরা এত অর্থাৎ পোস্টার তৈরি করে সব জায়গাতে ছড়িয়ে দেব। তখন এই সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার মতো লোক ছিল না তাদের কাছে। যদি পাবলিক হিয়ারিং হয় এবং পোস্টার যদি পড়তে থাকে, দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা যোগাযোগ করবে আমাদের কাছে, তারা চাইবে সেই পোস্টার আমরা তাদের কাছে পাঠাতে পারলে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়বে। আমার মনে এইভাবে আমরা এগোতে পারি। আমি আর সময় বেশি নেব না, এই বলে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ কাজী সাহেবকে। আমরা দুটো মেইন জিনিস জানলাম যে করতে হবে
পাবলিক হিয়ারিং আর প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা।